এই মুহূর্তে চোখ রাখবো বিধানসভার সামনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন। আরাবুলের বাংলায় পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। আজকে আমরা দেখলাম যে সদনের অভ্যন্তরে বিধানসভার ভেতরে ডক্টর অশোক লাহিড়ী তিনি তার বাজেট নিয়ে আলোচনায় বা বক্তব্য রাখবার মধ্যে দিয়ে এই সরকারের মুখ এবং মুখোশকে আলাদা করে দিয়ে এই সরকার কতখানি অর্থনৈতিক ঋণ ভারে জর্জরিত, এই সরকার কতখানি পরিকল্পনাহীন দিশাহীন ভাবে তারা সরকার পরিচালনা করছে, যেভাবে বিধানসভা পরিচালনা করছেন। তিনি যখন তাদের পেঁয়াজের খোসা সারানোর মতন তৃণমূলের খোসা ছাড়িয়েছেন, অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তার বক্তব্যের পাল্টা যুক্তি হাজির না করতে পেরে তিনি যেভাবে তাকে ব্যক্তি আক্রমণ করে যাচ্ছিলেন, উনি ভুলে যাচ্ছেন যে ডক্টর অশোক লাহিড়ী শুধু বাংলা বাঙালির গৌরব নয়, উনি আমাদের দেশের সম্মানীয় অর্থনীতিবিদ, যিনি সারা বিশ্বে তার নাম যশ রয়েছে। বাংলা বাঙালির কথা বলবেন, অনুব্রত আরাবুলকে নিয়ে সাথে হাঁটবেন, আর বিধানসভার ভেতরে ডক্টর অশোক লাহিড়ীর মতন ব্যক্তিত্বকে আপনারা অপমান করবেন। একসাথে এতগুলো চলতে পারে না। ফলে আজকে আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট রিপ্লাই আমরা বহিষ্কার করে সদন থেকে বেরিয়ে এসেছি। আমি প্রথমে ডক্টর অশোক লাহিড়ীকে কিছু বলার অনুরোধ করব, পরবর্তীকালে আমি বাদবাকি অংশটি আপনাদের সামনে বলব। নমস্কার। আজকে একটু খারাপই লাগছে, কারণ আমি গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলি। বিধানসভা এমন কিছু হলো যাতে আমাদের বিরোধী পক্ষের নেতারা, আমাদের বিরোধী পক্ষের দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের সচেতক শঙ্কর ঘোষ, তাছাড়াও কিছু আমাদের বিধায়করা সিদ্ধান্ত নিলেন যে যা চলছে সেটা চলতে পারে না, অপমানজনক। ওরা বেরিয়ে গেলেন, আমিও বেরিয়ে গেলাম। তো আমার এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো বিক্ষিপ্ত ঘটনা নয়। বিক্ষিপ্ত ঘটনা নয় এই কারণে বলছি, যখন কোনো যুক্তি দেওয়া না যায় তখন আমরা রেগে যাই, রেগে গিয়ে অনেক কিছু বলতে শুনি। আমার শিক্ষা দীক্ষা, ইংরেজি জানি কি জানি না, আমি ইংরেজি কিরম বলি, এইসব সম্বন্ধে তো একেবারেই আলোচনা অপ্রাসঙ্গ। উনি বললেন, আমরা শুনলাম, মানে যখন অন্য নেতাদের ওটা সহ্য হলো না, ওরা বেরিয়ে গেলেন, আমিও বেরিয়ে গেলাম। এখন আলোচনাটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট নিয়ে আমার যা মনে হলো, আমাদের বিধায়করা যারা বলেছেন, আমাদের বিরোধী দলনেতা বলেছেন, আমাদের সচেতক বলেছেন, ওদের আপত্তি কয়েকটি জায়গায়। একটা হচ্ছে এটা ঘোষণার সরকার, বলে দেন এইটা করব ওইটা করব, কিন্তু মহার্ঘ ভাতার যখন সুপ্রিম কোর্টের রায় আসে তখন ওখানে 10,000 কোটি টাকার উপর টাকা কোথার থেকে আসবে সেটা ওরা বলতে পারে না। এদিকে এই ভাতা বাড়ান, ওই ভাতা বাড়ান। দ্বিতীয় ছিল যে কাজ ওরা 15 বছরে করতে পারেননি, এখন যেন কেমন অত্যন্ত তাড়াহুড়োতে আছে। ওরা এখন প্রতিশ্রুতি দিচ্ছেন যে এবার ভোটটা দাও, তাহলে সব কিছু করে দেবে। এটা কি বিশ্বাসযোগ্য? তৃতীয় হচ্ছে কতগুলো প্রথাগত ব্যাপার আছে। এটা ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্ট মানে বিধানসভার অনুমোদন ছাড়া সরকারি টাকা খরচা করা যায়। এই আর্থিক বছর শেষ হবে 31শে মার্চ। 31শে মার্চ অবধি গতবার যে বাজেট হয়েছিল তার অনুযায়ী চলতে পারে। তারপর কি হবে? মে মাসে যদি নির্বাচন হয়, নতুন সরকার তো মে মাসের আগে আসবে না, তাই 4 মাসের জন্য একটা অন্তর্বর্তী ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়, যার মানে কী টাকা খরচা করতে পারবে, কী টাকা খরচা করতে পারবে। এতে লাভপ্রার্থীর সংখ্যাও বাড়ানো যায়, এতে লাভপ্রার্থীদের কত দেওয়া হবে সেটাও বলা যায়। এটি মোটামুটি প্রথা, তোমরা সেটা মানে ওরা নতুন নতুন প্রকল্প চালু করার চেষ্টা করেছে। আর তাছাড়া সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমাদের বিরোধী দলনেতা পয়েন্ট আউট করলো, সেটা হচ্ছে অগাস্ট মাসে ওরা কী করবেন
সেটাও বলে দিল। অগাস্ট মাসে তো ওদের সরকার থাকবে কি থাকবে না, উনি জগন্নাথ ধাম বানাচ্ছেন, দুর্গা অঙ্গন বানাচ্ছেন, মহাকালের মন্দির বানাচ্ছেন, ভগবতী আশীর্বাদ আশা করছেন, কিন্তু জনতা জনার্দনের আশীর্বাদ পাবেন কিনা আমার মনে নিজের মনেই সন্দেহ হয়। তাই এখন এটা দাবার চালের মতো খেলে দিলেন। ইংরেজিতে এটাকে বলে স্কচড আর্থ পলিসি। যখন আপনার দেশে আক্রমণ করে আমি পারলাম না, হেরে ফিরে যাচ্ছি, তখন ধান ক্ষেত জ্বালিয়ে দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম, যাতে শাসন করবি, রাজ করবি, আমাকে তাড়িয়ে কর, আর কিছু নেই। তো আমি আপনাদের সামনে, আপনারা সব বিচক্ষণ সাংবাদিক, আপনাদের সামনে তিনটি কথা রাখব। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর সরকারি আর্থিক সংকট, ওরা এটা আমাদের বুঝতে দিচ্ছেন না, ভান করছেন সব ঠিক আছে। কখনো বলেন টাকা নেই কী করে করবো, আবার কখনো বলেন এই প্রকল্প চালু করে দেবো। এই আর্থিক সংকট থেকে কী করে বেরোবেন ওরা জানি না, ওদের বোধহয় আর সময় নেই। সুতরাং পরবর্তী সরকারের এটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওরা বিভ্রান্ত করছে, নানা রকম ঘোষণা করছে। কালকে রাজ্যপাল বলেছেন 94টা প্রকল্প আছে। আপনারা তো এত বড় বড় বিচক্ষণ সাংবাদিক, 94টা প্রকল্পের নাম বলতে পারবেন? তাই বলেছে একটা পুস্তিকা প্রকাশ করো যার মধ্যে 94টা প্রকল্প কী কী আছে, তাদের মধ্যে কি দেওয়া হয়, কে যোগ্য সেটা জানানো। আর তৃতীয় বলেছি মোটামুটি যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো আর প্রশাসন, এই 3-4টের উপর। নমস্কার স্যার, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে আমরা যেটা জানি বা দেখেছি যে আপনি ভারত সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, আপনি একাধিক বিশ্ব ব্যাংকের বিভিন্ন দপ্তর আপনি সামলেছেন, একাধিক জায়গায় আপনি করেছেন, কিন্তু যখন আপনার অর্থনৈতিক পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন ওঠে বিধানসভার অভ্যন্তরে, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং কতটা মানে আপনি কি মনে করেন? না, আমি নিজেকে পণ্ডিত মনে করি। আমি এইটুকু জানি আমি কি জানি না, আর আমি জানি না তার বহর এত বেশি যে নিজেকে পণ্ডিত বলে জাহির করি না। আর সেখানে যেটা হয়, আমি একটা ছাত্রের মতো, আমি খুব বোকা, আমি খুব মূর্খ এসব না বলে তুমিও যদি আমায় বলো যে এই বানানটা ঠিক লেখেননি, আমি থ্যাংক ইউ বলবো। সুতরাং এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ওই ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে, ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই, ব্যঙ্গ করতে কি আপত্তি, লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব, এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে যায়। বিধানসভার অধিবেশন প্রায় শেষ পর্যায়ে, কালকে একটা দিন বাকি। আপনি এত বছর ধরে এখানে সামলেছেন, আপনার তখন মনে হচ্ছে যে এই 5টা বছর কি মানে আপনার উপলব্ধিটা কি একজন অর্থনীতিবিদের চোখে অথবা এখানে প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা, যে কেউ কথা বললেই সব কিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আরে আমার দলের নেতা, তার অনুপ্রেরণা তো থাকবেই, সেটা বলার দরকার নেই একটা। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।